কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ। তো একটা বিষয় হচ্ছে, আমরা যারা এখানে আছি, তো আমরা সবাই এখানে আমরা ইনপুটম্যান হিসেবে চাকরি করি নাকি? একটা লাইনের ইনপুটম্যান এটা কতটা অপরিহার্য এবং এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে জানব। এবং একজন ইনপুটম্যান কিভাবে তার কেরিয়ার ডেভেলপ করে, একজন ইনপুটম্যান একটা লাইনের জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং একজন ইনপুটম্যানের যে কেরিয়ার রোডম্যাপ আসলে কিভাবে সম্ভব। আপনি একটা ইনপুটম্যান থেকে একজন জিএম হতে পারেন, বা একজন এজিএম হতে পারেন, অথবা একজন আপনার দেখা যাচ্ছে কি পিএম হতে পারেন, লাইন চিফ হতে পারেন। কি বলছি বুঝতে পারছেন? তো সে বিষয়ে আমরা কথা বলবো। তো আমি প্রথমে যেটা আপনাকে বলতেছি সেটা হচ্ছে কি কেরিয়ার রোডম্যাপ। সেটা হচ্ছে কেরিয়ার রোডম্যাপ। তো দেখেন, জব রেসপন্সিবিলিটিস অফ ইনপুটম্যান। তো জব রেসপন্সিবিলিটিটা আপনাকে বোঝার জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়া আপনাকে হিট করতে হবে। যে বিষয়গুলো হচ্ছে আপনার ফার্স্ট ওয়ান হচ্ছে কি, আমরা যদি এগুলি পয়েন্ট আকারে লিখি তো সেগুলো হচ্ছে যে আপনার ফার্স্ট ওয়ান হচ্ছে কি ম্যাটেরিয়াল অ্যান্ড জব ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল এবং জব ম্যানেজমেন্ট। সেকেন্ড হচ্ছে কি প্রোডাকশন সাপোর্ট, সেকেন্ড হচ্ছে কি প্রোডাকশন সাপোর্ট। থার্ড হচ্ছে কি রেকর্ড কিপিং, থার্ড হচ্ছে কি রেকর্ড কিপিং। ফোর্থ হচ্ছে গিয়া মেশিন অ্যান্ড ওয়ার্ক প্লেস আপকিপ, মেশিন এবং ওয়ার্ক প্লেস আপকিপ। ফাইভ হচ্ছে গিয়ে মেনটেন 5S, মেনটেন 5S সম্পর্কে সবার ধারণা আছে? আচ্ছা। তারপর হচ্ছে গিয়ে 6 হচ্ছে গিয়ে আপনার টিম ওয়ার্ক, 6 নাম্বার হচ্ছে টিম ওয়ার্ক। আপনারা যদি এই 6টা ক্রাইটেরিয়া যদি আপনারা প্রপারলি হিট করতে পারেন, তাহলে কিন্তু আপনারা একটা লাইনের সাপোর্ট থেকে শুরু করে একটা ফ্যাক্টরি কিভাবে চালাইতে হয় সেটা কিন্তু আপনারা এখান থেকেই শিখতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন? দেখেন, আপনি একটা লাইন যখন আপনি পরিচালনা করেন, একটা লাইনে কতজন লোক থাকে? একটা ওভেন ফ্যাক্টরির জন্য একটা লাইনে যদি 65 হেড থেকে 65টা অপারেটর থাকে, 5 থেকে 6টা হেল্পার থাকে, 2 থেকে 3টা আয়রনম্যান থাকে। তো এইটা সবাইকে তো আপনারা সাপোর্ট দিচ্ছেন নাকি? সবাইকে তো আপনারা সাপোর্ট দিচ্ছেন। এটা সাইলেন্ট ওয়ার্ড। কি বলছে বুঝতে পারছেন? তাহলে আমরা দেখি আসলে আমরা যে ইনপুটম্যানের জব করি, আমাদের জব রেসপন্সিবিলিটি আসলে কি, আর আমরা আসলে কি তা হিট করতে পারতেছি কিনা। কি বলছে বুঝছেন? তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল। দেখেন, একটা লাইনের জন্য একটা ইনপুটম্যান কতটা ইম্পর্টেন্ট। একটা লাইনে যখন একটা নতুন স্টাইল আপনার ইনপুট হয়, সেক্ষেত্রে আপনার ফ্যাব্রিক ট্রিমস, অ্যাক্সেসরিজ, যত ধরনের জিনিস আপনার লাগে, প্যাটার্ন, সব ধরনের জিনিস কিন্তু একটা ইনপুটম্যান কি করে, ইস্যু করে এবং সেটা লাইনে কি করে, সাপ্লাই দেয়। তাহলে আপনার একটা লাইন পরিচালনার জন্য একবার একটা মেশিনের গাইড ফোল্ডার থেকে শুরু করে যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, যত ধরনের ফিডিং সাপোর্ট আছে, এই প্রত্যেকটা ফিডিং সাপোর্ট কিন্তু আপনারা কি করেন, এনলিস্টেড করেন এবং সেটা হচ্ছে লিপিবদ্ধ করেন, এবং সেটা হচ্ছে কি যথাযথ ব্যক্তির কাছে সেটা কি করেন, সঠিকভাবে পৌঁছায় দেন। এখন দেখেন, আপনি যদি এই যে ফ্যাব্রিক থেকে শুরু করে আপনার বিভিন্ন যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো যদি সঠিক এবং প্রপার ওয়েতে আপনি রেজিস্টার না করে আপনি আপনার কনসার্নের কাছে দিয়ে দেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে কি করি, আমরা লেবেল দিছি বাট আমরা এন্ট্রি করি নেই। এন্ট্রি না করার কারণে আপনার কি হচ্ছে, আপনি যাকে লেভেলটা দিয়েছেন সে বলে কি আমি লেভেল পাই নাই, তখন আপনার কিছু করা থাকে। তাহলে আপনি যে কোনোভাবে যে কোনো ম্যাটেরিয়াল আপনি যাকেই সাপোর্ট দিচ্ছেন, আপনি যেমন স্টোর থেকে 100% কাউন্টিং করে আপনাকে আনতে হবে, এবং যাকে আপনি ডেলিভারি করছেন মানে যে অপারেটরকে দিচ্ছেন অথবা সুপারভাইজারকে দিচ্ছেন অথবা লাইন চিফ স্যারকে দিচ্ছেন, তো তার কাছ থেকে কিন্তু আপনি একটা ইনিশিয়াল আপনাকে কি করতে হবে, নিয়ে নিতে হবে যে আপনি এই কাটিং এর এগেইনস্টে অথবা এই আপনার প্রোডাক্টের এগেইনস্টে বা এই গার্মেন্টসের এগেইনস্টে আপনি এই জিনিসগুলো আমার কাছ থেকে নিয়েছেন, সেই ব্যাপারে আপনি কি করতে হবে 100% একটা ইনিশিয়াল আপনাকে কি করতে হবে, নিতে হবে, ইনিশিয়াল নিতে হবে। আচ্ছা দেখেন, এই যে জব ম্যাটেরিয়াল দিলেন, এই যে সবার সাথে আপনি যে কথা বলতেছেন, এটা হচ্ছে আপনার জব ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আপনার কি জব ম্যানেজমেন্ট। আপনি কাজের সুবিধার্থে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কিন্তু আপনার কাজ থাকে, অ্যাজ পার মার্চেন্ডাইজিং বলেন
স্টোর বলেন, সাপ্লাই চেন বলেন, প্রোডাকশন বলেন, কোয়ালিটি বলেন, আই প্ল্যানিং বলেন, মেনটেনেন্স বলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আপনার একটা কি আছে, আপনার কিন্তু কাজের একটা লিঙ্ক আছে, কাজের একটা লিঙ্ক আছে না? তো এই লিঙ্কটাকে আপনি দেখেন, একটা ইনপুটমেন্ট সব প্রত্যেকটা সেক্টরের সাথে যখন কাজ করে তাদের কিন্তু সবার সাথে একটা কিন্তু সম্পর্ক হয়ে যায়, সবার সাথে সম্পর্ক হয় না? তাহলে একজন ইনপুটমেন্ট কিন্তু সহজেই তার কেরিয়ার কি করতে পারে, ডেভেলপ করতে পারে যদি সে চায়। তাহলে কি করতে, সে যদি চায় তাহলে কিন্তু সে কি করতে পারে, সে অবশ্যই তার কেরিয়ার ডেভেলপ করতে পারে। কারণ একজন ইনপুটমেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মোটামুটি এডুকেটেড পারসন যারা আছি তাদেরকেই নেওয়া হয়, ঠিক না? আপনারা যারা ইনপুটমেন্টে জব করেন, আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি? ইন্টার অথবা ডিগ্রি অথবা এসএসসি পাস, রাইট? তো সুতরাং আপনাদের পড়াশোনার একটা কি আছে, একটা লেভেল আছে যে আপনারা যে কোনো একটা পজিশনে হিট করার জন্য। কি বলছি বুঝছেন? আচ্ছা দেখেন, এই যে জব ম্যানেজমেন্ট আপনি করেন, এই জব ম্যানেজমেন্ট করতে গিয়ে আপনার কি করতে হচ্ছে, প্রত্যেকটা সেক্টরের সাথে কিন্তু আপনার, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কিন্তু আপনার কি হচ্ছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আপনার একটা লিঙ্ক হচ্ছে। তো লিঙ্ক হওয়ার কারণে আপনি কিন্তু সবার কাছে কিন্তু আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, সবাই কিন্তু আপনাকে চিনে কিনা? তাহলে দেখেন, আপনি যদি এই জব ম্যাটেরিয়াল এনশিওরমেন্ট এবং হচ্ছে জব ম্যানেজমেন্ট, এই দুইটা পয়েন্ট যদি আপনি 100% ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে গেল। আপনার কাজটা কি হয়ে গেল? শুরু হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারছেন ম্যাটেরিয়াল ইস্যুস আর হচ্ছে জব ম্যানেজমেন্টটা বুঝতে পারছেন। এবার আসা হচ্ছে প্রোডাকশন সাপোর্ট। দেখেন, আপনি একটা লাইনের বিভিন্ন ফেব্রিক ম্যাটেরিয়ালস স্ট্রিমস যা লাগবে আপনার, সেগুলি কি করছেন, আপনি সেগুলি এনশিওরমেন্ট করছেন এবং যথাযথ ব্যক্তির কাছ থেকে আপনি ইনিশিয়াল নিয়ে তাকে বুঝিয়ে দিয়েছেন। তারপরে কিন্তু আপনার কাজ থাকে, তারপরে আপনার কাজ থাকে না। তাহলে সেই কাজটা আপনাকে কি করতে হবে, আপনি প্রোডাকশন সাপোর্ট দিতে হবে। এবার দেখেন, মানে আপনার যে ক্যারিয়ার রোডম্যাপটা আপনি যাচ্ছে, আপনাকে কিন্তু বুঝতে হবে। আপনি যে হিসাব নিকাশ কমপ্লিট হয়ে গেল, আপনার হিসাব নিকাশ কমপ্লিট হওয়ার পরে আপনি যখন প্রোডাকশন সাপোর্ট দিতে যাবেন, তখন কিন্তু প্রোডাকশন রিলেটেড আপনাকে অনেক কিছু কি করতে হবে, বুঝতে হবে, ঠিক কিনা? তো আপনি যখন আস্তে আস্তে বুঝবেন, যেমন একটা গাইড কিভাবে সেট করতে হয়, একটা মেশিন কিভাবে স্মুথ করতে হয়, একটা মেশিনের প্রোডাকশন কত হওয়া উচিত, এই প্রশ্নগুলো কিন্তু আপনার মনের মাঝে আসবে। যে আমি যে এই জরিনা যে পকেট জয়েন করতেছে, পকেট জয়েন কত করা উচিত, আসবে না? এটা আপনার মাথায় আসবে না? এই যে দেখেন, এই হয়ে গেল আপনার প্রোডাকশনটা শুরু হয়ে গেল, প্রোডাকশনের কাজগুলো কি হয়ে গেল, শুরু হয়ে গেল। তাহলে আপনার কাজ শেষ, আপনার ইনিশিয়াল গুলা কমপ্লিট, আপনার ইস্যুস ডেলিভারি কমপ্লিট, আপনি সোজাসুজি চলে যাবেন কোথায়, আপনার যে সুইং লাইনে আপনি সাপোর্ট দিচ্ছেন। দিন শেষে যদি ওই লাইনের কোয়ালিটি, ওই লাইনের ডিসিপ্লিন, ওই লাইনের প্রোডাকশন যদি ঠিক না থাকে, তাহলে কি আপনি শুধু সাপোর্ট দিলে কাজ হবে? কাজ হবে না। তাহলে কি করতে হবে আপনাকে, প্রোডাকশনে কি করতে হবে, আপনাকে সাপোর্ট দিতে হবে। একটা প্রোডাকশনের অংশ হিসাবে আপনাকে বিরাট একটা ভূমিকা পালন করতে হবে। আপনার সুপারভাইজার কিভাবে কাজ করতেছে, আপনার লাইনশিপ বস কিভাবে কাজ করতেছে, আপনার ফ্লো ইনচার্জ স্যার কিভাবে কাজ করতেছে, এটা কিন্তু আপনাকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে এবং খেয়াল করে আগাইতে হবে যে সুপারভাইজার আসলে কি কি কাজ করে। এই যে আপনি পাশাপাশি প্রোডাকশন সাপোর্ট দিতে গিয়ে আপনি কিন্তু মেশিন পরিচালনায় আপনি কিন্তু একটা দক্ষতা অর্জন হয়ে যাবে। আপনি সবগুলো মেশিন কি চালানো আস্তে আস্তে শিখে যাবেন। এখন এখানে যারা আছেন সবাই কি মেশিন চালাতে পারেন? কে কি মেশিন চালাতে পারেন? হাত তোলেন। আপনারা পারেন না, তার মানে কি আপনারা এই জায়গায় এখনো আপনারা যান নাই, আপনারা পিছিয়ে আছেন। এই যে যারা মেশিন চালাতে পারে, তাহলে তাদের কিন্তু কি হলো, এই যে আপনারা কি হচ্ছে, লাইনের সাপোর্টের পাশাপাশি আপনি কিন্তু মেশিন পরিচালনা, আপনি কিভাবে মেশিন কন্ট্রোল করতে হবে, কিভাবে মেশিন চালাতে হয়, সেটা কিন্তু আপনি শিখে গেছেন। এবার দেখেন, এই যে প্রোডাকশন যখন সাপোর্ট দিতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি কি হলেন, ইনপুটম্যান থেকে আপনি কিন্তু অপারেটর হয়ে যাবেন। ইনপুটম্যান থেকে কি হবেন, অপারেটর হয়ে যাবেন। আপনি যদি স্পেশাল যে মেশিনগুলো আছে, স্পেশালি যারা ইনপুটম্যানে জব করেন, কানসা ফিট অফ দা ওভারলক, এই মেশিনগুলো কিন্তু তারা কিন্তু আগে থেকে শিখে ফেলে। তাহলে কি হয় দেখেন, একজন সুপারভাইজার সে কিন্তু এই জব ম্যানেজমেন্ট করতে গিয়ে সবার সাথে কিন্তু পরিচয় হয় না, হয় সে কিন্তু সব ধরনের ম্যাটেরিয়াল চিনে, কাউন্ট করতে মানে কাউন্টিং বুঝে না, কিন্তু সে কি হচ্ছে, আপনি এটা বুঝেন, এটাও বুঝলেন, এখন কি করতেছেন, আপনি প্রোডাকশন সাপোর্ট দিচ্ছেন, মেশিন চালাতে পারেন।
ঠিক কিনা? তাহলে কি হলো, আপনি কিন্তু সুপারভাইজার থেকে একটু সামনে চলে গেলেন না? আপনার আপনার 3 ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু আপনার হয়ে গেল। আপনাকে আই স্যারও চিনে, আপনাকে প্রোডাকশনের স্যারও চিনে, আপনাকে মার্চেন্ডাইজিং স্যারও চিনে, আপনাকে স্টোরেজ স্যারও চিনে, আপনাকে মেনটেন্যান্স স্যারও চিনে। বলছি কি? হ্যাঁ, দেখেন তাহলে কি হবে, আপনি প্রোডাকশনের সাপোর্ট দিতে গিয়ে যে যে ধরনের কাজগুলো আপনার আছে সেগুলো আপনাকে দেখে কোন মেশিনের টার্গেট কত, কিভাবে মেশিন চালায়, এখানে টার্গেটটা কিভাবে হবে, টার্গেট হচ্ছে না তার সাথে কথা বলা, তার কাছ থেকে টার্গেটটা আদায় করতে সুপারভাইজারকে হেল্প করা। দেখেন তো এই যে আপনি যখন এই কাজগুলো করবেন তখন কিন্তু প্রোডাকশনে অটো একটা সাপোর্ট হয়ে যাবে, ঠিক কিনা? এবার দেখেন কোয়ালিটি, একটা প্রোডাক্টের কোয়ালিটি ছাড়া এই প্রোডাক্ট কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। আপনি দেখেন একটা প্রোডাক্ট, মনে করেন আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, এখানে যদি ব্রেক না থাকে তাহলে কি মোটরসাইকেল চালাতে পারবেন? আর যদিও পারেন সেটা কিন্তু কি হবে, অ্যাক্সিডেন্ট করবে না? অ্যাক্সিডেন্ট করবে না? তাহলে ব্রেক ছাড়া কি মোটরসাইকেলের দাম আছে? ঠিক তেমনি কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাকশনের, কোনো গার্মেন্টসের দাম নেই। প্রোডাকশনের যে সেফটি, এই সেফটির প্রধান হচ্ছে তার কোয়ালিটি। আপনার যদি কোয়ালিটি ঠিক না থাকে তাহলে এই গার্মেন্টস কখনোই আপনার গ্রহণযোগ্যতা পাবে না। বরঞ্চ আপনার ফ্যাক্টরির দিন দিন কোয়ালিটি যদি ঠিক না থাকে, আপনার প্রোডাকশনে কোয়ালিটি যদি ঠিক না থাকে, আপনার কি হবে, আপনার প্রোডাক্ট একসময় ডেস্ট্রয় হয়ে যাবে, আপনার গার্মেন্টস ডেস্ট্রয় হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে দেখেন এই যে আপনি প্রোডাকশন সাপোর্টে ঢুকলেন, প্রোডাকশন সাপোর্ট দিয়ে আপনি কোয়ালিটি সাপোর্ট দিলেন এবং ডিসিপ্লিনারি আপনি সাপোর্ট দিলেন। কি বলছি বুঝতে পারছেন? এবার আসেন রেকর্ড কিপিং। ইনপুট মেনে একমাত্র গার্মেন্টসের যারা জব করে তাদের প্রত্যেকটা জিনিসের রেকর্ড আছে, না ভুল বলছি? দেখেন আপনি স্টোর থেকে আনছেন, রেকর্ড আছে, স্টোর থেকে ব্যাগ দিয়েছেন, রেকর্ড আছে, লাইনে দিয়েছেন, রেকর্ড আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার এই রেকর্ড সিস্টেমের মধ্যে আমাদের একটা বিষয় আছে না, শার্প টুলস। শার্প টুলস সম্পর্কে সবার ধারণা আছে? আপনি বলেন তো একজন শার্প টুলস কি? দেখেন একটা লাইন পরিচালনা করার জন্য কিছু শার্প টুলস, ধারালো কিছু জিনিস আমাদের ব্যবহার করা হয়। যেমন হচ্ছে কি আপনার ফার্স্ট ওয়ান হচ্ছে সিজার, কাটার, বোমর, ড্রাইভার, বিভিন্ন ধরনের মেটাল আইটেম আমাদের ইউজ করা হয়। এটা কিন্তু নির্দিষ্ট একটা কি থাকে, রেজিস্টার থাকে। এই রেজিস্টারের বাইরে যদি কোনো আপনার এগুলি হচ্ছে আবার আপনি কি করতে হয়, ক্যালিব্রেশন করে নিতে হয়, নাকি? ক্যালিব্রেশন ছাড়া কিছু ইউজ করা যাবে? এই যে আপনি যে কিপিংটা রাখেন, এটার যে হিসাবটা রাখেন, এটার হিসাব এবং আপনার লাইনে যা ইউজ হচ্ছে এটার সাথে কি 100% মিল থাকতে হবে না? আপনারা তো এইভাবে কাজ করতেছেন নাকি? তাহলে শার্প টুলস আপনাকে কি করতে হবে, কিপ রেকর্ড 100% আপনাকে কি করতে হবে, ক্যালিব্রেশন করে আপনাকে এটা 100% মেনটেন করতে হবে। তাহলে বুঝতে পারছেন? তাহলে ইনপুটমেন্টের কাজটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনার কিপিং কি করা, রেকর্ড কিপিং করা। রেকর্ড কিপিং ছাড়া ইনপুটমেন্ট কোনো কাজ করবে না। ওকে, আচ্ছা। তারপরে দেখেন মেশিন এন্ড ওয়ার্কপ্লেস আপকিপ। দেখেন একটা মেশিন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যে জায়গায় সেই মেশিনটা কাজ করবে এই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, তাহলে না হলে কি কাজ করতে পারবে? তাহলে আপনাকে কি করতে হবে, আপনার যখন কাজ কম থাকবে তখন কিন্তু আপনার ইনপুট থেকে আউটপুট পর্যন্ত প্রত্যেকটা মেশিন আপনাকে চেক দিতে হবে, কোনো মেশিন এসওপির বাইরে কোনো মেশিন চলতেছে কিনা। আমার প্রত্যেকটা মেশিনে দেখা যাচ্ছে যে আপনার সেফটি গার্ড, আই গার্ড, এগুলি চিনেন? সেফটি গার্ড চিনেন, আই গার্ড চিনেন? এই সেফটি গার্ড এবং আই গার্ড এগুলি 100% আছে কিনা, উইফার আছে কিনা, নিফার আছে কিনা, তাহলে কি হবে, আপনার কোয়ালিটিটা আরো কি হবে, ইনক্রিজ হবে। তাহলে প্রোডাকশন এবং কোয়ালিটি ইনক্রিজ করার জন্য আপনার ইনপুটমেন্টের গুরুত্ব কতটুকু? অপরিসীম। গুরুত্ব কি? অপরিসীম। তারপরে দেখেন ওয়ার্ক প্লেসটা আপনি 100% নিট অ্যান্ড ক্লিন রাখলেন। দেখেন মেনটেন 5S, 5S সম্পর্কে ধারণা আছে? দেখেন এই মেনটেন যখন আপনি যখন 5S ফলো করবেন, আপনার নিজের মেশিন, ওয়ার্ক প্লেস সবকিছু কিপ আপ করার জন্য আপনি যদি 5Sটা মেনটেন করেন আপনার অনেক ধরনের সুবিধা আপনি পাবেন। এই 5S হচ্ছে একটা জাপানিজ টার্ম। এই টার্মে হচ্ছে কি আপনার আমাদের অনেকগুলা এখন অনেক 7S ইউজ করে, আমরা আজকে 5Sটাই আলোচনা করছি।
সর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ এবং সাস্টেইন। আপনি দেখেন একটা স্টাইল আপনার চলমান আছে, একটা স্টাইল আপনার চলমান আছে। এই চলমান স্টাইলের মধ্যে আপনার দেখা যাচ্ছে যে একটা আগের যে স্টাইল আপনার ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের সুতারকোণ পড়ে থাকে, বিভিন্ন ধরনের লেভেল পড়ে থাকে, জিপার পড়ে থাকে। তাহলে কি আপনি যদি এগুলি যদি শর্ট করেন, যদি ফাইন্ড আউট না করেন, তাহলে কিন্তু সেটা পরবর্তী স্টাইলে মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে। দেখেন কোয়ালিটি এনশিওরমেন্টের জন্য আপনার কয়েকটা প্রসেস আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেটা হচ্ছে গিয়া লেভেল অ্যাটাচ কন্ট্রোল পলিসি, জিপার কন্ট্রোল পলিসি। এখানে হচ্ছে এলাস্টিক, যে লাইনে এলাস্টিক, জিপার এবং আপনার লেভেলের কাজ থাকে, এখানে কিন্তু আপনি একটা এসওপি মেনটেন করেন কিনা? এখানে সবসময় কি ওয়াইজ দিতে হয়? সাইজ ওয়াইজ আপনার এনশিওর করতে হয় যে জিপারের সাইজ কত, বডি গার্মেন্ট চলতেছে কত, এটা কিন্তু আপনাকে এনশিওর করতে হয়, রাইট? কোয়ালিটির মাধ্যমে কি করতে হয়? এটা এনশিওর করতে হয়। তাহলে দেখেন আপনার আগের স্টাইলের কোনো কিছু যদি পড়ে থাকে, সেটা কিন্তু আপনার কি করতে হয়? সেটা কিন্তু আপনার মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকবে। কি আমি ঠিক বলছি কিনা? তাহলে আপনাকে কি করতে হবে? আগের স্টাইল যেটা চলতেছে সেটা স্টাইল ক্লোজ হওয়ার সাথে সাথে আপনাকে ওই স্টাইলের যত কিছু আছে এগুলো কিন্তু আপনাকে সাথে সাথেই আপনার শর্ট করতে হবে এবং এগুলি নির্দিষ্ট একটা প্লেসে আপনাকে রাখতে হবে। রেখে ওই জায়গাটা আপনার নিট অ্যান্ড ক্লিন করতে হবে যেন কোনো ধরনের মিস্টেক না হয়। ঠিক আছে? দেখেন তারপর হচ্ছে সেট ইন অর্ডার। এই যে এগুলি নিলেন, শর্ট করলেন, এগুলি সুন্দর একটা জায়গায় কি করতে হবে? সুন্দর একটা জায়গায় রাখতে হবে। এই যে আপনাদেরকে সবাই সব লাইনে একটা করে জুড়ি দেওয়া আছে না, বড় বড় জুড়ি দেওয়া আছে না, এখানে নিয়ে আপনি রেখে দিবেন। আগের স্টাইল ক্লোজ আপনার, কারণ কোনো ধরনের যদি রিওয়ার্ক হয় অথবা অল্টার রেক্টিফাই করেন, তাহলে কিন্তু এই ধরনের সুতা আপনার এই যে সুইং থ্রেড অথবা জিপার অথবা আপনার লেভেল, এগুলি কিন্তু আপনার কি প্রয়োজন হতে পারে। সেজন্য আপনাকে কি করতে হবে? আপনাকে যে ইনপুট একটা ছোট একটা বক্স দেওয়া আছে, এই বক্সে কিন্তু আপনাকে কি করতে হবে? এগুলি সেপারেটলি সুন্দর করে রাখতে হবে, সাজিয়ে রাখতে হবে, যেন কোনো স্টাইলের প্রয়োজন হলে আপনি এখান থেকে সাপোর্ট নিতে পারেন। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে শাইন, স্ট্যান্ডার্ডাইজ, সাস্টেইন। আপনার এটা সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। এটা একটা স্ট্যান্ডার্ড পলিসিতে থাকে এবং সাস্টেইন, এটা কিন্তু কি করতে হবে? এবং ধরে রাখতে হবে। এই কাজটা যে আপনি সাজিয়ে রাখলেন, সুন্দর করে রাখলেন, আপনি এটাকে কি করলেন? এটা সাস্টেইনেবিলিটি মানে ধরে রাখতে হবে। এটা সবসময় আপনাকে আজকে আপনার ম্যানেজমেন্ট বললো বা আপনার স্যার বললো আজকে কাজ করবেন এমন কিন্তু না। আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে? আসেন, আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে এই যে সুন্দর করে সাজায় রাখছেন, সুন্দর করে আপনার কিপ সেপারেটলি আপনি রেজিস্টার মেনটেন করতেছেন, তারপরে হচ্ছে কি আপনি কিপ রেকর্ড করতেছেন, প্রোডাকশন সাপোর্ট দিচ্ছেন, ম্যাটেরিয়াল ইস্যু করতেছেন, তারপরে জব ম্যানেজমেন্ট করতেছেন সবার সাথে। এই জিনিসটা কি করতে হবে? আপনাকে ধরে রাখতে হবে সবসময়। আপনাকে আজকে বললাম, আপনি আজকে কাজ করলেন, তারপরে আবার পরশুদিন করলেন না, কালকে করলেন না, তাহলে কিন্তু এটা কি সাস্টেইন হলো না। আপনি কি করতে হবে? এটাকে সাস্টেইনেবল করতে হবে, ধরে রাখতে হবে। আপনাকে কি করতে হবে? ধরে রাখতে হবে এবং সেটা কন্টিনিউ করতে হবে। কি বলছি বুঝছেন? এবার দেখেন ফাইনালি যে আমরা এতগুলা কাজ করলাম, দেখেন একটা ইনপুটম্যানের ক্যারিয়ার আপনি এখন যে জায়গায় আছেন, তারপর হচ্ছে যে পয়েন্টটা আছে আমাদের, সেটা হচ্ছে টিম ওয়ার্ক। সেটা হচ্ছে কি ওয়ার্ক? টিম ওয়ার্ক। দেখেন একজন ইনপুটম্যান সুপারভাইজারের সাথে টিম ওয়ার্ক করতেছে, লাইন চিফের সাথে টিম ওয়ার্ক করতেছে, পিএম স্যারের সাথে করতেছে, প্ল্যানিং স্যারের সাথে করতেছে, কোয়ালিটি ডিপার্টমেন্টের সাথে করতেছে, মার্চেন্ডাইজিং এর সাথে করতেছে, স্টোরের সাথে করতেছে, সাপ্লাই চেনের সাথে করতেছে। তাহলে কিন্তু আপনাকে টিম ওয়ার্ক, এই যে আপনি টিম ওয়ার্কটা মন মানসিকতা আপনি গার্মেন্টসের শুরুতেই কিন্তু আপনার মাঝে সৃষ্টি হয়ে গেল। কি হলো? সৃষ্টি হয়ে গেল। তো সেই ক্ষেত্রে এই টিম ওয়ার্কটা আপনাকে বৃহৎ একটা সাপোর্ট দিবে একটা সময়, যখন আপনি একটা বড় প্রতিষ্ঠানে একটা বড় পোস্টে জব করবেন। তবে আপনাকে এনশিওর করতে হবে আপনি আপনার ক্যারিয়ারের ডেভেলপমেন্ট আপনি কিভাবে করতে চান, সেটা কিন্তু আপনাকে এনশিওর মানে সেট করতে হবে। আপনি যদি সেট না করতে পারেন যে আপনি 3 বছর পরে কি হবেন, আপনি 5 বছর পরে কি হবেন, আপনি কিভাবে আগাবেন, তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। এই যে আমি যে কথাগুলো আলোচনা করলাম, একটা ইনপুটম্যানের এই যে ম্যাটেরিয়াল রিসিভ থেকে শুরু করে সে চলে আসলো কোথায়? এখন টিম ওয়ার্কে চলে আসলো। একজন ইনপুটম্যান একজন ফ্যাক্টরি হেডের সাথেও কিন্তু টিম ওয়ার্ক করতেছে কিনা? তাহলে এই যে আপনাদের যে ওয়ার্কিং যে পলিসিটা আপনাকে শিখাইলাম, এই পলিসিটা যদি আপনি সাস্টেইনেবিলিটি করেন এবং এটা কন্টিনিউ করেন, আর যে কাজগুলো বললাম এটা যদি আপনি কন্টিনিউয়াসলি
চালিয়ে যান, তাহলে কিন্তু আপনি একটা সময় এই গার্মেন্টস ট্রেডেরই একটা ভালো পজিশন আপনি জব করতে পারবেন। কারণ আপনি দেখেন, আপনার মাঝে শিক্ষা আছে, আপনার মাঝে ম্যাটেরিয়াল ইস্যু করার সিস্টেম আছে, জব ম্যানেজমেন্টের সিস্টেম আছে, প্রোডাকশন সাপোর্টের সিস্টেম আছে, রেকর্ড কিপিং এর সিস্টেম আছে, মেশিন এন্ড ওয়ার্ক প্লেস কিভাবে সাজাতে হয় সেটা সিস্টেম আছে, আপনি পাইপের সম্পর্কে জানেন, আপনি টিম ওয়ার্ক জানেন। তাহলে এই প্রত্যেকটা জিনিস যখন আপনি জানবেন, তখন কিন্তু আপনার যে পোস্ট আছে এই পোস্ট থেকে আপনি কিন্তু অপারেটর হয়ে যাবেন, একটা সময় সুপারভাইজার হবেন, একটা সময় লাইন চিফ হয়ে যাবেন যখন ভালো করবেন, একটা সময় ফ্লোর ইনচার্জ হবেন, একটা সময় পিএম হবে, একটা সময় জিএম হবে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে দেখেন, আপনার একজন ইনপুটম্যান থেকে একটা জিএম হওয়া সম্ভব কি সম্ভব না? একটা পিএম হওয়া সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, সম্ভব কি না? তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনাদের জায়গা সুন্দর করে কাজ করতে হবে এবং পলিসি মেনটেন করে, এসওপি মেনটেন করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। যদি আপনি এগিয়ে যান, যদি আপনি কাজ শিখেন, আপনি যদি রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যান, তাহলে আজকে আপনি ইনপুটম্যান, আগামী দিনে কিন্তু আপনি পিএম, ঠিক কি না? তো ধন্যবাদ সবাইকে। আমরা এই ধরনের ছোটখাটো কিছু ট্রেনিং আপনাদেরকে করাবো, আর অন্যদিন আবার নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব।